নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়াকে বোঝা, বাঁচা ও এর প্রতিকার নিয়ে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া শব্দটি পরিচিত হলেও এর প্রভাব অনেকটাই নীরব অথচ গভীর। বিশেষ করে আমাদের দেশে নারীদের মধ্যে অ্যানিমিয়ার প্রকোপ অনেকখানি বেশি দেখা যায় এবং অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা বলেও এটিকে বিবেচিত। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত রয়েছেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের পক্ষ থেকে প্রফেসর ডক্টর শ্যামল দাশগুপ্ত মহাশয়। আজকের আমাদের এই আলোচনাটি ওনার সাথেই আমরা এগিয়ে নিয়ে যাব। ডক্টর শ্যামল দাশগুপ্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের স্ত্রী এবং প্রসূতি রোগ বিভাগের একজন প্রফেসর। ওনার সাথে আজকে আমরা অ্যানিমিয়া নিয়ে প্রশ্ন উত্তর পর্বটি চালিয়ে যাব এবং জানা অজানা অনেক পর্দা আমাদের আশা করি চোখের সামনে থেকে সরাতে পারবো। পজিটিভ বার্তায় স্টুডিওয় স্যারকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। আপনার প্রথম যে আপনার কাছে যে প্রশ্নটি সেটা হচ্ছে অ্যানিমিয়া বলতে ঠিক কি বোঝায়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলতে আমরা সাধারণত যদি ডাক্তারি পরিভাষায় বলি তাহলে যে লাল রক্তকণিকা বা আরবিসি যেটাকে বলি আমরা, রেড ব্লাড কর্পাসেস, এর সংখ্যা কমে যাওয়া, সঙ্গে হিমোগ্লোবিনের ঘনত্বটাকে কমে যাওয়া, এই পরিস্থিতি যখন উদ্ভব হয় তখন সেটাকেই আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে স্ট্যাম্প করি। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে অ্যানিমিয়া সাধারণত কয় প্রকারের হয়ে থাকে এবং কোন ধরনটি সবথেকে বেশি আমাদের দেশে দেখা যায়? এই যে রক্তকণিকা তৈরি হওয়া, এইটি একটি বিশেষ পর্যায়ের ভেতর দিয়ে তৈরি হয়। আমাদের সাধারণত মজ্জা থেকে বা কোনো কোনো জায়গায় স্প্লিনের ক্ষেত্রে এইগুলো তৈরি হয় ডিফারেন্ট স্টেজে এবং এর জন্য কিছু কিছু উপাদানে খুব জরুরি। তার মধ্যে যেমন লৌহ বা আয়রন আছে, তার মধ্যে প্রোটিন আছে, তার মধ্যে ডিফারেন্ট ভিটামিনস আছে। ভিটামিনগুলোর মধ্যে বিশেষ করে প্রয়োজনীয় হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং ভিটামিন সি, এই জাতীয় ভিটামিন আছে এবং কিছু কিছু আরও কিছু জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা যাকে বলি, এগুলো প্রয়োজনীয় হয় রক্ত তৈরি করতে। তাছাড়া অ্যানিমিয়া আবার আরেকটা কারণে হতে পারে, রক্ত তৈরি হয়তো ঠিকমতো হচ্ছে কিন্তু কোনো কারণে রক্তক্ষরণ হয়তো বেশি হচ্ছে, যার ফলে সেটা শরীরে কম্পেনসেট করতে পারছে না, তার ফলেও কিন্তু মানুষের রক্তাল্পতা দেখা যেতে পারে। এই হিসাবে রক্তাল্পতাকে আমরা সাধারণত অনেকগুলো ভাগে ভাগ করি। যেমন রক্ত তৈরি হওয়া নিয়ে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেগুলোকে আমরা বলি, কতগুলো হচ্ছে রক্ত তৈরি হচ্ছে অথচ রক্তকণিকা ভেঙে যাচ্ছে, সেগুলোকে আমরা হিমোলাইটিক বা লাল রক্তকণিকা ভেঙে যাওয়াকে বলি, এবং কতগুলো বলি হেমারেজিক বা রক্ত বেরিয়ে যাওয়া শরীর থেকে নানা কারণে হচ্ছে। এবং প্রত্যেকটি কারণের উপরেও কতগুলি বিশেষ বিশেষ কারণ নির্ভর করে। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিতে পারি, রক্ত ক্ষরণ যেগুলো হয় সেগুলো আমাদের মাতৃজাতীয় ইয়েদের বেশি হয়, যেমন মাসিকের সময় বেশি রক্তস্রাব হওয়া, বাচ্চা যখন প্রসব হয় প্রসবকালীন অবস্থায় বেশি রক্তস্রাব হওয়া, এই সব কারণগুলির ক্ষেত্রে অনেক সময় মায়েরা বেশিরভাগ রক্তাল্পতায় ভোগেন। তবে আমাদের দেশে সাধারণত সবচেয়ে বেশি রক্তাল্পতার কারণ হচ্ছে নিউট্রিয়েন্টস, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের দরকার শরীরে তার অভাবের জন্য, এবং তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে আয়রন বা লৌহ জাতীয় অভাবের জন্য। সেই জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে আমাদের দেশের সবচেয়ে কমনেস্ট টাইপ অফ অ্যানিমিয়া। আচ্ছা স্যার, অ্যানিমিয়ার প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি? অ্যানিমিয়ার প্রধান লক্ষণ বলতে একটু মজার জিনিস হচ্ছে যে অল্প রক্তাল্পতায় সাধারণত বহির্ভাবে কিছু বিশেষভাবে কোনো লক্ষণ সেরকমভাবে দেখা যায় না। কিছু কিছু আমরা যেগুলোকে ভেগ সিমটমস বলি বা সাধারণ, যেমন একটু দুর্বলতা হওয়া, একটু মাথা ঘুরে যাওয়া, মাথা ব্যথা করা, অথবা কোনো কারণে কাজ করতে অনীহা হওয়া, এবং কোনো কোনো কারণে কিছু কাজ করার পরে অল্প অবস্থাতেই টায়ার্ড হয়ে পড়া, এই সমস্ত লক্ষণগুলি প্রথম থেকে দেখা যায়।
কিন্তু পরবর্তীকালে যদি রক্তাল্পতা অত্যধিক পরিমাণে হয়, সেক্ষেত্রে নানা রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর এফেক্ট পড়ে। সেক্ষেত্রে হার্টের উপর এফেক্ট পেলে হার্ট ফেলিওর বা হার্টের কার্যক্ষমতা বন্ধ হতে পারে, এবং এরকম কিছু কিছু লক্ষণ, সেগুলো কিন্তু অত্যধিক পরিমাণে অ্যানিমিয়া হলে বা হিমোগ্লোবিনের ঘনত্ব খুব বেশি কমে গেলে সেগুলো আসে আস্তে আস্তে। নারী ও শিশুদের মধ্যে কেন অ্যানিমিয়া বেশি দেখা যায়? নারী এবং শিশুদের মধ্যে অ্যানিমিয়া বেশি দেখে যাওয়ার কারণ আমাদের দেশে বিশেষ করে কতগুলি কারণ, বিশেষ কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে নারীদের ক্ষেত্রে একটা ঋতুস্রাবের ব্যাপার আছে। সেটা সাধারণত আমাদের দেশে যদি কোনো নারীর বেশি হয়, সেক্ষেত্রে সেইটাকে কম্পেনসেট করার মতো অত্যধিক পরিমাণে নিউট্রিয়েন্টস অথবা প্রোটিন বা অন্যান্য খাবার জাতীয় অভাব আমাদের নারীদের মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখা যায়। আপনারা সবাই জানেন যে আমাদের নারীরা সাধারণত বাড়ির সবাইকে খাবার দেওয়ার পর যেটা থাকে সেটাই তার নিজের জন্য লাগে, কিন্তু এক্ষেত্রে এই সমস্ত নিউট্রিয়েন্টগুলো নারীদেরই বেশি দরকার যত না পুরুষ মানুষের বা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের দরকার, কিন্তু সেটার একটা ডেফিসিট থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে অনেক সময় রিপিটেড চাইল্ড বার্থ, অর্থাৎ পরপর সন্তান প্রসব করার ক্ষেত্রে যে সন্তান প্রসব হলো তার জন্য যে আয়রন বা অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো অভাব দেখা গেলো, সেগুলো কম্পেনসেট করার আগেই হয়তো আবার প্রেগনেন্সি আসছে। এইটা একটি কারণ হতে পারে। অথবা অনেক সময় ঠিকমতো প্রসবকালীন ব্যবস্থা না নেওয়ার জন্য প্রসবের পরে বেশি রক্তস্রাব হওয়া, এই সমস্ত কারণগুলো নারীদের ক্ষেত্রে অনেক সময় বেশি অ্যানিমিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। এই হিসাবে বলে রাখি যে আমাদের দেশে সাধারণভাবে একটা দেখা যাচ্ছে যে বর্তমানে প্রায় 57% প্রসবকালীন মহিলা কিন্তু অ্যানিমিয়ার প্রাদুর্ভাবের মধ্যে রয়েছেন যখন সে প্রেগনেন্সিতে যাচ্ছে। আর অ্যানিমিয়া আমরা সাধারণত বলি যে 11 গ্রামের নিচে হিমোগ্লোবিনের ঘনত্ব হলে আর ডেসিলিটার, তাহলেই সেটাকে আমরা অ্যানিমিয়া হিসাবে স্ট্যাম্প করি। সেটা মৃদু, অল্প অথবা মডারেট অথবা সিভিয়ার টাইপ অফ অ্যানিমিয়া, যে কোনো একটা টাইপের অ্যানিমিয়ার মধ্যেই তারা থাকছেন প্রায় 57%, এবং আফটার ডেলিভারি প্রায় 62 থেকে 67% এর প্রাদুর্ভাবের মধ্যে থাকছেন, যেটা আমাদের টার্গেট অন্তত 30%-এর নিচে করার। আর শিশুদের ক্ষেত্রে যেটা হয়, মায়ের জন্ম নেয় শিশু, সে শিশু সাধারণত অ্যানিমিয়া হয়ে জন্মায় না, কারণ সে মায়ের থেকে রক্তটা পায়, হিমোগ্লোবিন এবং অন্যান্য আয়রনগুলো সে কালেক্ট করে, কিন্তু তার যেটা প্রবলেম হয়, তার যে রিজার্ভ যে আয়রনটা সেটা তার পক্ষে থাকে না। সেক্ষেত্রে শিশুর অ্যানিমিয়াটা হয়তো কিছুদিন পরে, 3 মাস 6 মাস পরের থেকে আস্তে আস্তে ডেভেলপ করে। আরেকটি কারণ এখানে না বললেই নয়, সেটা অবশ্য সবার ক্ষেত্রেই সত্যি, সেটা হচ্ছে স্যানিটারির ভীষণ প্রবলেম। যেগুলো মাঠে ঘাটে সাধারণত বক্রকৃমির প্রাদুর্ভাবের জন্য এরা সাধারণত খালি পায়ে হাঁটা এবং লাইফস্টাইলের যে মডিফিকেশানগুলো আমাদের করা উচিত সেগুলো না হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ কারণটাও একটা কিন্তু অ্যানিমিয়া হওয়ার একটা বিশেষ কারণ হিসাবে আমরা ধরি। শারীরিক সমস্যা নিয়ে একটু বলছিলেন যে অ্যানিমিয়া হলে সাধারণত যে ধরনের শারীরিক সমস্যাগুলি দেখা যায় সেটা যদি আরেকবার বলে দেন, মানে কি কি লক্ষণ দেখে বোঝা যায়? শারীরিক সমস্যা বলতে একটি প্রথম যেটা হয় শিশুদের ক্ষেত্রে, যেটা হয় তার শারীরিক ডেভেলপমেন্ট এবং মানসিক বিকাশ, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, অর্থাৎ সে নির্দিষ্টভাবে কিছু কিছু মানসিক কর্মক্ষমতা যেটা তার শিশুদের ক্ষেত্রে সেটা কিন্তু ডেভেলপমেন্টের অভাব হয়। আর সাধারণত বয়স্ক বা মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই বেশি শারীরিক অসুবিধা হয় এই কারণে যে শরীরে যেহেতু আমরা জানি যে হিমোগ্লোবিন হচ্ছে রক্ত বহন ক্ষমতা করে এবং অক্সিজেন বহন ক্ষমতা করে, এবং এই অক্সিজেন প্রত্যেকটি কোষের ক্ষেত্রে দরকার। সেটা আমাদের মস্তিষ্কের কাজের জন্য, আমাদের হার্টের কাজের জন্য, লাংসের কাজের জন্য দরকার। প্রত্যেকটি অর্গানই কিন্তু একটু একটু করে এফেক্ট করে অক্সিজেন কম থাকার জন্য, এবং এর যে হলে পরে যে উপসর্গগুলো দেখা যায় সাধারণত একটু দুর্বলতা হওয়া প্রথম থেকে, একটু হাঁপিয়ে পড়া, মাথা ব্যথা করা, কাজ না করতে ইচ্ছা করা, অথবা অল্প কাজ করেই সে টায়ার্ড হয়ে পড়া, অর্থাৎ যেটাকে আমরা বলি থকে যাওয়া, সেই রকম পরিস্থিতির উদ্ভব হয় প্রথমে।
কিন্তু পরবর্তীকালে যদি অ্যানিমিয়া বেশি হয়, অর্থাৎ আমরা যেমন অ্যানিমিয়াকে একটু আগে বললাম, আমরা 10 থেকে 11কে মাইল্ড বলি, 7 থেকে 10কে আমরা মডারেট বলি, 7-এর নিচে সিভিয়ার বলি। ওই মডারেট বা সিভিয়ার জাতীয় অ্যানিমিয়া হলে পরে কিন্তু মানে অনেক রকম হৃদযন্ত্রের দুর্বলতা এবং হৃদযন্ত্রের বন্ধ হয়ে যাওয়ার কথা, প্যালপিটেশন, এই সমস্ত মেজর অর্গানের প্রবলেম হলেও হতে পারে। স্যার, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা, অনেক সময় যে খাদ্যাভ্যাস এবং অপুষ্টির সঙ্গে অ্যানিমিয়ার সম্পর্ক কতটা গভীর? অপুষ্টির সঙ্গে পুরোটাই প্রায় অ্যানিমিয়ার সম্পর্ক গভীর। বিশেষত আমরা যেহেতু জানি যে লোহা, আয়রন, ভিটামিন এগুলোই ডেফিসিয়েন্সি মোস্টলি 80 থেকে 90% অ্যানিমিয়ার কারণ। কাজেই খাদ্যাভ্যাসের পরিবর্তন করাটা আমাদের দরকার। এবং যে আমাদের যে নতুন যে 6x6x6 যে প্রোগ্রামটা অ্যানিমিয়া মুক্ত ভারতে, সেখানে খাদ্যাভ্যাসের পরিবর্তন করানোর জন্য সারা বছর ধরে একটা প্রোপাগান্ডা চালানোর একটা ব্যবস্থা করা হয়েছে। কি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে? প্রথমত, যে সমস্ত খাদ্যের মধ্যে আয়রন এবং লৌহজাতীয় পদার্থ বেশি আছে, যেমন গুড়, খুব সাধারণ জিনিস বাড়িতে যেগুলো পাওয়া যায়, কোনো ক্ষেত্রে কলা জাতীয়, কলার জাতীয় করা, খেজুর, এই সমস্ত জিনিসগুলো যেগুলোর ক্ষেত্রে আয়রন বেশি হয় সেই খাদ্যগুলো অভ্যাস করা উচিত। সরকারের ক্ষেত্রে অনেক ফর্টিফাইড বা পরিপূরক অংশ দিয়ে অনেক খাবার তৈরি করা হয়, সেগুলোকে আয়রন সল্টের মধ্যে মানে নুনের মধ্যে আয়রন দেওয়া থাকে। এই সমস্ত খাদ্যাভ্যাসগুলো করা উচিত। এই খাদ্যাভ্যাসগুলো করা ছাড়াও কতগুলো জিনিস ভাবতে হবে যে আমরা যখন খাবো সেই রান্না করার জিনিস অনেক সময় লোহা জাতীয় রান্না করলে, লোহার পাত্রে রান্না করলে সেক্ষেত্রে দেখা গেছে যে আয়রনের ডেফিসিয়েন্সি হয়, দাঁতের কম হয়। অনেক ক্ষেত্রে চা এবং অন্যান্য খাবারের সঙ্গে লোহা জাতীয় বা আয়রন জাতীয় খাবার খাওয়া উচিত নয়, কারণ এটা অ্যাবজর্পশনে কম করে। ভিটামিন সি আমাদের খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সমস্ত দ্রব্যে ভিটামিন সি আছে, যা আমরা জানি লেবু জাতীয় জিনিসে আছে, এই সমস্ত জিনিস রেগুলার খাওয়া উচিত। এই সমস্ত খাদ্যাভ্যাস করা উচিত। এবং তার সঙ্গে যদি বেশি অ্যানিমিয়া হয় তার ক্ষেত্রে তো ওষুধের প্রয়োজন হতেই পারে। আচ্ছা স্যার, কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে অ্যানিমিয়া নির্ণয় করা সম্ভব? আমরা সাধারণত যেটা করি, কমপ্লিট ব্লাড কাউন্ট বলে একটা পরীক্ষা হয়। তার মধ্যে হিমোগ্লোবিন দেখা, লাল রক্তকণিকা দেখা এবং অন্যরকম যেমন শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট, এইগুলো অনুচক্রিকা, এগুলো সমস্ত কিছুই দেখা হয়। সাধারণত আমরা যেই ব্যাপারটা দেখি, প্রথম যেটা ডিজিটালি প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সেন্টারে ডিজিটালি হিমোগ্লোবিন ঘনত্বকে মেজার করা, এবং সেইটাই প্রাথমিকভাবে করা হয়। এবং তার সঙ্গে আরবিসি কাউন্ট, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলস যেটা আছে, তার কাউন্টটা সাধারণত করে আমরা একটা অ্যানিমিয়া হিসাবে সেটাকে স্ট্যাম্প করি। তারপরে কি কারণে হচ্ছে সেটা দেখার জন্য আরও কিছু কারণ আছে। তার শরীরে কতখানি ভিটামিন B12 আছে, ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, অথবা হিমোলাইসিস হয়ে কোনো হচ্ছে কিনা, অর্থাৎ রক্তকণিকা ভেঙে গিয়ে তার জন্য কোনো হচ্ছে কিনা, এগুলোর জন্য কিছু স্পেশাল ইনভেস্টিগেশন বা পরীক্ষা করা হয়। খাদ্য তালিকা নিয়ে একটু আগে বলছিলেন, তাও আরেকবার আমাদের দর্শকদের জন্য যদি প্রশ্নটি আমি রিপিট করছি, অ্যানিমিয়া প্রতিরোধে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কি কি থাকা উচিত বলে আপনারা মনে করেন? আমাদের সাধারণভাবে বাড়িতে যে সমস্ত খাবার পাওয়া যায় সে খাবারগুলো যদি ঠিকমতো খাওয়া হয়, এবং সাধারণভাবে যে সমস্ত সরকার থেকে কিছু পরিপূরক খাদ্য এখন বাজারে এসেছে, যেমন লবণে দেওয়া হয়েছে, কিছু ভাতের সঙ্গে করা হয়, রাইসের সঙ্গে, এইগুলো পরিপূরক খাবারগুলো যদি সম্পূর্ণভাবে করা হয়, কিন্তু কিছু খাবারে আয়রন এবং ভিটামিন বেশি থাকে, আমরা সকলেই জানি। যেমন একটু আগে বললাম জায়গারিতে, অর্থাৎ গুড়ে থাকে, কলা এবং অন্য জাতীয় খাবারে বেশি থাকে, খেজুরে বেশি থাকে, প্রোটিন জাতীয় খাবার যতটা সম্ভব কিছু থাকে তার মধ্যে আয়রনের সংখ্যা থাকে, এবং প্রোটিনের অভাবেও অনেক সময় অ্যানিমিয়া হয়।
এই সমস্ত খাবার পেট ভরে সমস্ত যা অ্যাভেলেবেল সেটাও যদি রেগুলারলি পেট ভরে এবং নিয়ম মেনে খাওয়া হয়, অর্থাৎ কিনা তার সঙ্গে চা এবং যেগুলো অ্যাবজর্পশন কম করে অক্সালেট জাতীয় খাবার যেগুলো খাওয়া উচিত না সেগুলোর সঙ্গে না খাওয়া, অথবা কৃমি জাতীয় যে সমস্ত ইয়েগুলো আমাদেরকে ক্ষতি করে তার জন্য ডিওয়ার্মিং বা অন্যান্য প্রসেস যেগুলো আমরা পরে বলতে পারি সেইগুলো করা, এই সমস্তগুলো যদি ঠিকমতো মেনটেন করা হয় তাহলে আমার মনে হয় অ্যানিমিয়ার প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে। ডিওয়ার্মিং যখন বললেন, এটা কি রেগুলার বেসিসেই করা উচিত? সেটা সেক্ষেত্রে যারা এক বাগানে কাজ করে তাদের ক্ষেত্রেও দেখা যায়, মানে হয়তো গার্ডেনিং তার হবি আছে, সেক্ষেত্রেও কি এটা করা দরকার আছে? মানে হ্যাঁ, বাড়িতে হয়তো চটি পড়েই চলে বা মাটিতে সেরকম ভাবে যায় না, যেটা বলছিলেন স্যার একটু আগে, যে টয়লেট হ্যাবিট বাইরে মাঠে ঘাটে যেতে হয়, সেই বিষয়টার ক্ষেত্রেও কি যারা বাড়ির মধ্যেই থাকে একটি নির্দিষ্ট রুটিনের মধ্যেই থাকে তাদের ক্ষেত্রেও কি ডিওয়ার্মিংটা জরুরি? স্যানিটেশনটা একটা মানে বড় প্রবলেম আমাদের দেশে, বিশেষ করে সাধারণ এবং আমজনতা যারা গ্রামের দিকে থাকে, যে জন্য ভারত সরকারের তরফ থেকে এবং সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে স্যানিটেশন ইমপ্রুভ করা, তাকে ঠিকমতোভাবে টয়লেট সস্তায় তাকে সরবরাহ করা, এগুলো হচ্ছে, কিন্তু সম্পূর্ণ তো এখনো হয়ে ওঠেনি। সেই জন্য যেটা করা হয়েছে যে আমাদের দেশে একটি প্রোগ্রাম কিছুদিন 2-3 বছর হলো শুরু হয়েছে, ওইটা 20-21 সাল থেকে, সেটাকে আমরা বলি অ্যানিমিয়া মুক্ত ভারত। তাতে আমরা সাধারণত 6 জন বয়স অনুপাতে যারা সুবিধাভোগী তাদেরকে 6 রকমভাবে আমরা প্রাতিষ্ঠানিক উপায়ে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এই 6 রকম উপায়ের মধ্যেই আপনার ডিওয়ার্মিং ব্যাপারটা আসছে। এই ব্যাপারটা হচ্ছে আয়রন তো তাদের দেওয়া হবে, এবং আয়রন ফলিক অ্যাসিডের কম্বিনেশনে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো রেগুলারলি দেওয়া হবে, তার একটা প্রোটোকল আছে। ডিওয়ার্মিংটা আপনি যখন জিজ্ঞেস করলেন, এটা এখন রুটিনলি আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। 1 বছরের নিচে ডিওয়ার্মিং করা যায় না, 1 বছর থেকে 2 বছরে হাফ ডোজে করতে হয়, এবং তারপরে প্রতি 6 মাস অন্তর প্রত্যেককে ডিওয়ার্মিং করা, এবং প্রসূতি অবস্থায় প্রথম ত্রৈমাসিকের পরে অন্তত একবার ডিওয়ার্মিং করাটা এই প্রোগ্রামের মধ্যে যুক্ত হয়েছে। এই ডিওয়ার্মিংটা আমরা সাধারণত বছরে 2 বার, একটা ডেট এখন প্রায় ঠিক হয়েছে, সাধারণত এটা 10th ফেব্রুয়ারি এবং 10th অগাস্টে করা হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, দেশব্যাপী অ্যানিমিয়া প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ কিভাবে নেওয়া যেতে পারে বলে মনে করেন? যেটা প্রোগ্রাম, যেটা অ্যানিমিয়া মুক্ত ভারতে এই প্রোগ্রামটা যোগ করা হয়েছে, এটাকে ইন্টারভেনশনাল অর্থাৎ হস্তক্ষেপ হিসাবে ধরা হচ্ছে। এটাতে সারা বছর ধরে একটা প্রোগ্রাম করতে হবে, সেটা হচ্ছে যে তার জীবনধারার পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন, তার খাদ্যাভ্যাসের তফাৎ করা, কিভাবে সে খাদ্যাভ্যাস করলে পরে অ্যানিমিয়া হবে না, এবং কি কি ইন্টারভেনশন অর্থাৎ কি কি দরকার তার ইন্টারভেনশনে, কি অ্যানিমিয়া হলে কি ওষুধ লাগবে, কার কাছে যাবে, কি করবে, এই ব্যাপারে সারা বছরব্যাপী একটা প্রচারমূলক কার্যক্রম সরকারের তরফ থেকেও করা হচ্ছে, এবং অ্যানিমিয়া মুক্ত ভারতের এটা একটা বিশেষ অঙ্গ, যাতে এটা সারা বছর হিসাবে মানুষের সচেতনতা বাড়ানো যায়। আচ্ছা, আপনারা শুনলেন অ্যানিমিয়া রোধ, বাঁচা এবং এর প্রতিকার নিয়ে আজকে ছিল আমাদের বিশেষ আলোচনা পর্ব। সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর শ্যামল দাশগুপ্ত। ওনার মূল্যবান মতামত আজকে অ্যানিমিয়া নিয়েছি যেটা আমরা করলাম, আশা রাখি যে আপনাদের এই আলোচনাটি অনেকটাই কাজে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সাথে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।